নমস্কার, দিশা অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগত। সুস্থ, নিরোগ এবং দীর্ঘায়ু, ছোট করে বললে আয়ুষ্মান ভারতের এইটাই মূল কথা। এতদিনে আমরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পটির কথা প্রায় সকলেই জেনে ফেলেছি। প্রত্যেকের জন্য স্বাস্থ্য পরিষেবা, এই কথাটা শুনতে যতটা সহজ, আমাদের মতন এই সুবিশাল দেশে সেটাকে বাস্তবায়িত করা কিন্তু আদৌ তত সহজ নয়। তার জন্য প্রয়োজন একটা বিরাট কর্মকাণ্ড, বিরাট একটি পরিকল্পনা এবং সেটাকে ঠিকঠাক মতন কাজে পরিণত করা। আজকের তারিখে দাঁড়িয়ে আমরা আয়ুষ্মান ভারত নিয়ে আরও একবার ফিরে দেখার প্রয়োজন অনুভব করছি। তার কারণ 2024-এর বাজেটে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত সম্পর্কে একগুচ্ছ নতুন সংযোজন এনেছে এবং যেগুলি সম্পর্কে না জানলে নাগরিকরা তার সুবিধেও নিতে পারবেন না। বিশেষ করে বরিষ্ঠ নাগরিকদের জন্য রয়েছে একগুচ্ছ সুবিধে। তাই জেনে নেব আজকের পর্বে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, চিকিৎসক, এবং রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খান, চিকিৎসক। যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানে, যারা রয়েছেন ক্যামেরার ওই পারে, যদি আজকের অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাদেরকে ফোন করতে পারেন 0332971207 3534 এবং 8364 এই নাম্বারে। আরও একবার মনে করিয়ে দেব যে ফোন করবার আগে আপনাদের টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। আয়ুষ্মান ভারত আজকের পর্বের আমাদের বিষয়। সরাসরি আলোচনায় আসি। ডক্টর মুখার্জি, আপনার কাছে একটু প্রথমে একদম গোড়ার কথাটা একটু জেনে নেব যে আয়ুষ্মান ভারতের ভাবনাটা কোথা থেকে এলো, সেই গোড়ার কথাটা একটু জেনে নেব। যেটা আপনি প্রথমেই বললেন যে সবাইকে স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া। আমাদের দেশে দেখা গেছে যে গরিব মানুষ, আপনারা জানেন যে হাসপাতালে ভর্তি করলেও সরকারি যেটা পান সেটা খুবই কম এবং তারা নিজের পকেট থেকে প্রায় 60% বেশি যে খরচ হয় সেটা নিজের পকেট থেকে হয়। তো তার ফলে কি হয়, দেখা গেছে যে প্রতি বছর প্রায় 6 কোটি মানুষ দারিদ্রতার মধ্যে চলে যান। এই হচ্ছে হঠাৎ করে বাড়ি থেকে অসুস্থ হলে তার চিকিৎসার জন্যে যে হাসপাতালে খরচ করতে হয়, তাতে তার অর্থনৈতিকভাবে তার ক্ষতি হয় এবং তার ফলে কি হয়, তিনি দরিদ্র হয়ে পড়েন। তো এইটার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পরে তিনি চিন্তা করলেন যে দেশের এই ধরনের মানুষদের সবার জন্যে যে একটা ইন্স্যুরেন্সের মধ্যে আনা, যে তারা যাতে বিনা পয়সায় হাসপাতালে গিয়ে, সরকারি বেসরকারি সব রকমের হাসপাতাল গিয়ে চিকিৎসা পান। তো সেইভাবে তিনি এই আপনি যেটা বললেন আয়ুষ্মান ভারত, তাতে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে ধরুন কারোর সর্দি কাশি জ্বর হলো বা কারোর হতো প্রসূতি, তাদেরকে প্রাইমারি হেলথ সেন্টারে যেটা যাওয়া হয় তার জন্যে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা। আর সেটা ঠিক করা হলো প্রথমে যে প্রায় পুরো দেশে 1.5 লক্ষ স্বাস্থ্যকেন্দ্র এরকম তৈরি করা হবে এবং এটা খুবই ভালো খবর যে সেই 1.5 লক্ষটা ক্রস করে গিয়ে এখন প্রায় 1,60,000 এরকম স্বাস্থ্যকেন্দ্র ভারতবর্ষে হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যে প্রায় 11,000 এরকম স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, যার সিংহভাগ পয়সাই এসছে কেন্দ্র থেকে। এই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ধরুন ভ্যাকসিনেশন, ধরুন বাচ্চাদের কোনো কিছু হলে বা কারো সর্দি কাশি জ্বর হলে, কোনো হচ্ছে কেউ প্রসূতি হয়তো গর্ভবতী মহিলা, তিনি তার সুবিধা পাচ্ছেন। তো এটা পুরো দেশেই পাচ্ছেন। আর একটা দিক হলো যে এই PMJ যেটা বলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা হচ্ছে আমরা বলছিলাম যে একটা বিমা করে দেওয়া, যে বছরে পরিবারে যেই অসুস্থ হন, একটি পরিবার প্রায় 5 লক্ষ টাকার বিমা তিনি সরকারি বেসরকারি যেগুলো হচ্ছে নথিভুক্ত হাসপাতাল আছে সেখানে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। বেশ, আমি এই বিমা প্রকল্পটি নিয়ে আমি আবার একটু ডিটেলে আসব। তার আগে ডক্টর খান, আপনার কাছ থেকে একটু জেনে নেব যে এই যে সুবিধের কথা বলা হচ্ছে, এই যে ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, এটা কারা এলিজিবল, এটা কারা অ্যাপ্লাই করতে পারেন বা কারা পেতে পারেন এই সুবিধা? এটা কি সব দেশের সব, মানে আমি আমাদের দেশের কথা বলছি, আমাদের দেশের সব বয়সের সবাই পেতে পারেন কি? দেখুন, এই যে আয়ুষ্মান ভারতের যে ইন্স্যুরেন্সের বিষয়, যে এই কম্পোনেন্টটা, সেই ইন্স্যুরেন্সের উদ্দেশ্য হলো যারা
গরিব, ধরুন বিলো পভার্টি লাইনে যারা রয়েছে, অর্থাৎ দারিদ্র সীমার নিচে যারা রয়েছেন, বা যারা হয়তো সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত, বা আমাদের যারা দিনমজুর, যারা হকার, যারা স্যানিটেশন ওয়ার্কার্স, আমাদের কৃষক, যাদের যাদের এই নেসেসিটি আছে সেটা বুঝেই এটা তাদের জন্য করা হয়েছে। এবং 70 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, কারণ 70 বছরের ঊর্ধ্বে মানুষ আমরা নিজেরা নিজেদের উপার্জন করাটা খুবই কঠিন বিষয়, তো সেক্ষেত্রে 70 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ এনি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আর্থসামাজিক কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই 70 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের সবার জন্য আয়ুষ্মান ভারত। এবং এর মাধ্যমে শুধু যেটা ইউনিক ফিচার হলো, আরও তো অন্যান্য অনেক হেলথ ইন্স্যুরেন্স যেগুলো প্রাইভেটের থাকতে পারে, কিন্তু সেখানে কোনো জিনিস ট্রিটমেন্ট কিন্তু ডে 1 থেকে হয় না। বলা হয় যে আপনার যদি আগে এই রোগটা ছিল তাহলে এটার কভারেজ পাবেন না, আগে ওই রোগটা ছিল হবে না, কিন্তু আয়ুষ্মান ভারতে আপনি যেদিন থেকে নাম নথিভুক্ত হলো সেদিন থেকে আপনার ট্রিটমেন্ট আপনার এবং আপনার পরিবার পরিজনের প্রত্যেকের সেই ট্রিটমেন্ট কিন্তু বিনামূল্যে হবে। এবং তার সাথে সাথে যে প্রি হসপিটালাইজেশন, অর্থাৎ শুধু হাসপাতালে গেলেন যে ভর্তি হলে তখনই যে খরচটা হলো সেটা শুধু না, তার পূর্বেও ধরুন আপনার যে ডায়াগনস্টিক্স, অর্থাৎ আপনার যে টেস্ট, সেই টেস্টগুলো ধরুন ভর্তির আগে কিছু টেস্ট করে আপনাকে ভর্তি করতে হলো, তো সেই টেস্টগুলোর জন্য কিন্তু আপনার এর মধ্যে কভারেজ এসে যায়। এবং সেই জন্য আয়ুষ্মান ভারত এর জন্য সমগ্র বিশ্ব জুড়ে এটা নিয়ে ভীষণ চর্চিত, বিশ্ববন্দিত, এটা বিশ্বের সর্ববৃহৎ হেলথ ইন্স্যুরেন্স স্কিম। এটা ইনফ্যাক্ট আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা হয়তো এখনো পর্যন্ত অতটা ভেবে উঠতে পারেনি, কিন্তু ভারতবর্ষে আয়ুষ্মান ভারত ইতিমধ্যে যে কভারেজ দিচ্ছে, যেভাবে কোটি কোটি মানুষের বেনিফিট পেয়েছে, সেক্ষেত্রে এটা হাইয়েস্ট নাম্বার অফ বেনিফিশিয়ারিজ এভার ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের যে ইতিহাস তার মধ্যে এই ঐতিহাসিক এটা সর্ববৃহৎ হেলথ ইন্স্যুরেন্স স্কিম, যাতে মানুষকে টোটালি নিখরচে শুধু কার্ড নিয়ে আপনি এমপ্যানেল, এবং খুব ভালো ভালো হাসপাতাল আপনার। আর সবথেকে আরেকটি ইউনিক ফিচার হলো আয়ুষ্মান ভারতের, যেটা হলো আপনি ধরুন আজকে আমি পশ্চিমবঙ্গের নিবাসী হতে পারি, আমার ভোটার কার্ড, আধার কার্ড এখানে, কিন্তু আমার পড়াশোনা করে আমি এখানে হয়তো চাকরি পাইনি, আমার এখানে সেই কর্মক্ষেত্র নেই, আমি কর্মসূত্রে হয়তো আমাদের ব্যাঙ্গালোর যেতে হয়েছে বা পুনেতে রয়েছি, কিন্তু আমার যে আয়ুষ্মান ভারত কার্ডটা যদি আমি এখানে আমার নাম নথিভুক্ত থাকে, আমি যদি ব্যাঙ্গালোরে গিয়ে অসুস্থ হই তাহলেও আমি কিন্তু নিখরচায় ট্রিটমেন্টটা পাবো। সিমিলার ধরুন আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গে অনেকে হয়তো নিবাসী আছেন যারা অনেকেই সাউথে দক্ষিণ ভারতে যান চিকিৎসা সূত্রে, কেউ হয়তো বা যাদের ক্যান্সার হয়েছে তারা অনেকেই মুম্বাই যান, বা দিল্লি এমসে অনেকেই যাচ্ছেন বিভিন্ন যেগুলো দুরারোগ্য ব্যাধির জন্য, তো তখনও কিন্তু আপনার সেখানেও ট্রিটমেন্টটা নিখরচাই হবে। বেশ, আমি এই কার্ডটা সম্পর্কে আরেকবার আসবো, তার আগে একটা ফোন এসে গেছে, একটু শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো, নাম চণ্ডীচরণ ঘোষ। বলুন, কোথা থেকে বলছেন? পশ্চিম বর্ধমান আসানসোল নর্থ এর অন্তর্গত কাল্লা ঘোষপাড়া থেকে বলছি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দিন, তাহলে আমরা শুনতে পাবো। হ্যালো, কোনো কারণে বোধহয় কেটে গেছে ফোনটা, আবার যদি আসে আমরা নিয়ে নেব। ডক্টর মুখার্জি, একটু আমি ডক্টর খানের প্রশ্ন বা প্রসঙ্গ সূত্রেই আসি, যে এই যে একটা আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন হয়েছে, যেমন আমাদের এখানেও আছে বিভিন্ন ধরনের কার্ড, এই কার্ডটা করতে গেলে কি করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিটা যদি একটু আমাদের জানান, তারপরে আমি কার্ড সম্পর্কে আমার আরও একটু জানার আছে আসবো বিষয়। দেখুন, আমি প্রথমে একটা ছোট্ট জিনিস অ্যাড করবো। ডক্টর খান সবটাই বলেছেন যে এই কার্ডের মানে এই আয়ুষ্মান ভারত এর মধ্যে আয়তায় প্রায় আমাদের দেশের 55 কোটি মানুষ এখন আছেন, এবং সেটা প্রায় 40% মানুষ এর উপভোক্তা, এবং তারা এর থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। আর সেটা কিন্তু ঠিক করা হয়েছে 2011 সালে যে আদমশুমারি হয়েছিল, সেখানে যে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সার হয়েছিল, তারপর থেকে কেন্দ্র সরকার ঠিক করেছে যে এই ধরনের মানুষরা পাবে। সেটা হচ্ছে দেশের 55 কোটি মানুষ, এবং সেই সংখ্যাটা আরও বাড়ছে। এই যেটা ডক্টর খান বললেন যে 70 বছর বা তার ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের তাদেরকে এই আয়তায় আনার ফলে আনা হবে বলা হয়েছে। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নটার উত্তর হচ্ছে যে দেখুন, পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যের সরকার এই আয়ুষ্মান ভারতের এই প্রকল্পটা কেন্দ্র থেকে গ্রহণ করেননি। তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো মানুষ এর উপকার পাচ্ছেন না এখন। সুতরাং আপনি যে বলছেন কার্ড কিভাবে তৈরি হবে, কার্ড তৈরি করলেও কিন্তু এখানে কিন্তু তারা কোনো উপকার পাবেন না এখানকার হাসপাতালে, কারণ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটা গ্রহণ করেননি বলে।
এবং এটাও জেনে রাখবেন যে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এইটা আছে আয়ুষ্মান ভারত, শুধুমাত্র দুটি জায়গায় পশ্চিমবঙ্গ আর দিল্লি, এই দুটি জায়গাতে এটা নেই, কারণ সেখানকার সরকাররা এটাকে গ্রহণ করেননি। বেশ, আবার একটা ফোন শুনে নেব। হ্যালো, কে বলছেন? অনির্বাণ কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি মৌরেশ্বর থেকে বলছি, বীরভূম ডিস্ট্রিক্টের। বলুন। আমার বেশ কয়েক বছর আগে মোদিজির একটা ফার্ম এসেছিল, তাতে আমার নাম সমস্ত কিছু এসেছিল চিঠিটা, কিন্তু সেই তখন থেকে আমি ওটা কোনো কাজে লাগাতে পারিনি বা এখানে অ্যাক্টিভ করতে পারিনি। ম্যাডাম, সেটা এখন আমার কাছে ভরা আছে। এখন এটা অ্যাক্টিভ করতে গেলে বা এই সুবিধা পেতে গেলে আমাকে কি করতে হবে, এই বিষয়ে যদি কিছু আলোচনা করেন। বেশ, হ্যাঁ বলুন। যেটা আমি বলছিলাম যে আমাদের রাজ্যে এখন রাজ্য সরকার এটাকে গ্রহণ করেননি, এবং তার জন্যে আপনি আয়ুষ্মান ভারত কার্ডে যে বিমার সুবিধাটা আছে 5 লাখ টাকা পর্যন্ত, সেটা আমাদের রাজ্যের কোনো হাসপাতাল থেকে পাবেন না এখন। তো আমাদের রাজ্যে আছে আয়ুষ্মানের ভারতের মাধ্যমে প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট হয়। ধরুন মহারাষ্ট্র থেকে কেউ আসলেন, এসে কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়লেন, তার কাছে আয়ুষ্মান ভারত কার্ড আছে, তিনি তখন যেতে পারবেন এরকম হাসপাতালে যেখানে এটা পাবেন তিনি পরিষেবা। কিন্তু আমাদের রাজ্যের কোনো মানুষ এখন সেই পরিষেবা পাবেন না। বেশ, ডক্টর খান আপনার কাছে আরেকবার আসবো। এই যে কার্ডটির কথা বলা হচ্ছে এবং যে ইন্স্যুরেন্সের সাথে একটা তুলনা এলো, সেখানে আমার মনে হলো যে যেগুলো বেসরকারি ইন্স্যুরেন্স রয়েছে, আমরা শুধু জানি যে সব কিছু রোগ কাভার হয় না সেটা নয়, তার সাথে তাদের একটা ক্যাপও থাকে নির্দিষ্ট, যে এই রোগে আপনি এত পার্সেন্টের বেশি পাবেন না। তো আয়ুষ্মান ভারতের অধীনে যে পরিষেবাগুলি রয়েছে সেখানেও কি সেই রকম, যেমন ধরুন ক্যান্সারের কথাই যদি আমি বলি, তার খরচবহুল চিকিৎসা, বহুমূল্য এক একটি ওষুধ, সেক্ষেত্রে কি তারা পুরোটাই পেতে পারেন? দেখুন, এখানে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেটা করা হয়েছে, 1929টি প্রসিডিওর্স, অর্থাৎ বিভিন্ন ধরুন একটা অপারেশন হতে পারে, ওর মধ্যে একটা কেমোথেরাপি হতে পারে ক্যান্সারের ক্ষেত্রে, বা রেডিয়েশন থেরাপি হতে পারে, সেইগুলো বিভিন্ন রেট, সেটা সরকার নির্ধারিত রেট, যেটা সেই প্রাইভেট যারা গ্রহণ করেছে এই কার্ডটি পরিষেবা দেবে বলে যারা রাজি হয়েছে, তারা সেই রেটটা সরকারের সাথে নেগোশিয়েট করেছে। নেগোশিয়েট করে একটা পূর্ব নির্ধারিত রেটেই কিন্তু এগুলো ঠিক হয়েছে এই প্রসিডিওরগুলো। এবং এখনও পর্যন্ত 1929টি প্রসিডিওর আছে, যার মধ্যে সকল ধরনের কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ইভেন ক্যান্সার সার্জারিগুলো কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড আছে। টোটাল 5 লাখ টাকার যেহেতু টোটাল একটা ক্যাপিং আছে, কিন্তু যে রেটগুলো নেগোশিয়েট হয়েছে তাতে ইউজুয়ালি অধিকাংশ, প্রায় 99% থেকেও বেশি, মানে এখনো পর্যন্ত সেরকম খুব রিয়েলি এরকম হয়েছে যে তার ঊর্ধ্বে কাউকে খরচা করতে হয়েছে। কারণ যে রেটগুলো নেগোশিয়েট হয়েছে এবং তারপরে সেগুলো অনেক বড় বড় হাসপাতাল সেগুলো গ্রহণ করেছে, এবং সরকার, এবং কারণটা সরকারের দায়িত্ব নিয়েছেন, সরকার প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার যে দায়িত্ব নিয়েছেন, প্রত্যেক যারা নিডি আছেন, যাদের প্রয়োজন আছে, তো সরকার সেইটা নেগোশিয়েট করেই অনেক ভালো ভালো হাসপাতালের সাথে টাই আপ করেছে। করার ফলে মানুষকে পশ্চিমবঙ্গ এবং দিল্লি যারা নিবাসী, তা ব্যতীত সমগ্র ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মানুষ তার বেনিফিট পাচ্ছে, এবং সব ধরনের চিকিৎসার কিন্তু সুরাহা তার মাধ্যমেই হয়েছে, ওষুধগুলো তার মধ্যে ইনক্লুডেড হয়। বেশ, আরো একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে, শুনে নেব। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি হুগলি জেলা হরিপুর থেকে অসিত সিংহ বলছি। বলুন। হ্যাঁ আমি, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ বলছি যে, আমি বলছি যে এখানে তো আয়ুষ্মান ভারতের আপনারা বললেন যে কোনো সুবিধে আমাদের রাজ্য সরকার নেই, আমরা পাচ্ছি না, কিন্তু এই নতুন স্কিম যেটা হয়েছে যে বরিষ্ঠ নাগরিক 70 বছরের ঊর্ধ্বে যেটা, সেটা কি আমরা এখান থেকে পেতে পারি? বেশ, শুনতে থাকুন। না, ওটাও এখন পাবেন না, কারণ ওটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে পড়ে, তো প্রকল্পটা রাজ্য সরকার গ্রহণ করলে তখন পাবেন, তা না হলে ওটাও পাবেন না। যেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড, যেটা আগে আপনি প্রশ্ন করছিলেন, আয়ুষ্মান কার্ডটা তৈরি করা কিন্তু খুব সোজা। একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনার ওই ডিটেলসটা দিলেই ওখানে আপনাকে বলে দেবে যে আপনি আয়ুষ্মান কার্ড পেতে পারেন কিনা, এবং সাথে সাথে তৈরি হয়ে যাবে। আর আমি একটাই হচ্ছে, ডক্টর খান সবটা বলে দিলেন, আমি একটু অ্যাড করব ওখানে, যে কোনো প্রসিডিওর যত হয়েছে এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত চালু হওয়ার পরে, প্রায় 6 কোটি 20 লক্ষ হাসপাতালে অ্যাডমিশন হয়েছে এরকম।
আর হচ্ছে তার মধ্যে কিন্তু টপ যে চারটে যে সমস্ত ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু ক্যান্সার বিভাগ, এমার্জেন্সি, অর্থোপেডিক্স, আর একটা হচ্ছে ইউরোলজি। এবং এরা হচ্ছে যেটাই চাইবেন তারা ওই 5 লাখের মধ্যে সবটাই পাবেন। এখন যেটা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করতে পারেন যে কোনটা হবে না, এখন যেটা হবে না সেটা বহির্বিভাগে কোনো চিকিৎসা হলে হবে না। কেউ যদি কসমেটিক সার্জারি করাতে চান, যে আমার হচ্ছে এখানে একটা তিল রয়েছে, আমি তিলটা রিমুভ করতে চাই, আমাকে দেখতে ভালো লাগবে, তাহলে সেটা হবে না। এবং কেউ হয়তো ড্রাগ নেয়, সে হয়তো বললো যে ড্রাগের রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হব, বাবা বললো, সেটা হবে না। তো এইরকম 3-4টে জিনিস ছাড়া আর সবই আয়ুষ্মান ভারতে কিন্তু হবে। বেশ, জন আরোগ্য যোজনা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একটি মূল বিষয়। আমি একটু এর যে কি ফিচার্সগুলো রয়েছে, একটুখানি মূল বৈশিষ্ট্য যেগুলো রয়েছে একটু জেনে নেব ডক্টর মুখার্জি। দেখুন, জন আরোগ্যের মধ্যেই যেটা পড়ছে সেটা হচ্ছে যে এই আয়ুষ্মান ভারতের মধ্যে যেটা হচ্ছে আমাদের এই ইন্স্যুরেন্স স্কিমটা পড়ছে। হ্যাঁ, এই ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে যেটা হলো যে যারা হচ্ছে এর জন্য এলিজিবল তারা 5 লক্ষ টাকার বিমা পাবেন, পরিবারে যতজন মেম্বারই থাকুন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন, প্রত্যেকে পাবেন, কিন্তু ওই বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা করাতে পারবেন বিনা পয়সায়। এখনো পর্যন্ত দেশে প্রায় 29,000 হাসপাতাল এই আয়ুষ্মান ভারতের মধ্যে আছে, তার মধ্যে 12,000 সরকারি হাসপাতাল এবং 17,000 বেসরকারি হাসপাতাল। এবার দেখা গেছে যে 56% যত এই সমস্ত ট্রিটমেন্ট হয়েছে সেগুলো কিন্তু সব বেসরকারি হাসপাতালেই হয়েছে, আর 44% হয়েছে সরকারি হাসপাতালে। আর এখানকার মধ্যে যে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে তার মধ্যে 48% কার্ড কিন্তু মহিলারা নিয়েছেন এবং তাদের নামে হয়েছে, আর যারা উপকার পেয়েছেন তার মধ্যে 49% কিন্তু মহিলারা। তো এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত তারা উপকার পেয়েছেন এবং প্রায় 31 কোটি প্রায় কার্ড দেওয়া হয়ে গেছে এবং 55 কোটি, যেটা আমি প্রথমেই বললাম, মানুষের উপভোক্তা আছেন এখন, তারা উপকার পাচ্ছেন। বেশ, আবার একটা ফোন এসছে, একটু শুনে নি। হ্যালো, কে বলছেন? পূর্ব বর্ধমানের আতার থেকে দীপক কুমার মল্লিক বলছি। আমি একজন পেনশন হোল্ডার, তা আমি হেলথ স্কিমের থেকে আমি ফেসিলিটি পাচ্ছি, তা সেই হিসাবে আমি কি আয়ুষ্মান প্রকল্পের আসতে পারি? আর যদি পাই সেটা আমি কোথায় থেকে কিভাবে নেবো? বেশ, ডক্টর খান, দেখুন, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের আপনি যদি কর্মচারী হয়ে থাকেন, আপনার যদি এবার আপনার যদি ফর এক্সাম্পল অনেকেই পেনশন হোল্ডার আছেন যারা রাজ্য সরকারি হেলথ স্কিমের মধ্যে পড়েন, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে পড়েন, তার মধ্যে অলরেডি যারা অন্তর্ভুক্ত, যাদের নাম নথিভুক্ত আছে, তাদের আরেকটি দ্বিতীয়ত হেলথ স্কিমের প্রয়োজন নেই। তো তারা এর মধ্যে নয়, যাদের কোনো কভারেজ নেই তাদের জন্যই, যাদের কভারেজ প্রয়োজন আছে, নইলে তাদের আউট অফ পকেট, যে বিষয়টি তন্ময়দা বলছিলেন যে বারবার যে আউট অফ পকেট এক্সপেন্স, যার জন্য মানুষকে দরিদ্র হয়ে যেতে হচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে অলরেডি সরকার দেখছে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, তাদের ক্ষেত্রে তো এটার প্রয়োজনীয়তা সেইভাবে নেই। ডক্টর খান, একটা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের ব্যাপার রয়েছে, সেটা সম্পর্কে যদি একটু বলেন। এবং এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু হেলথ স্কিমের কথা এলো, CGHS যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম অনেক দিন ধরেই চালু রয়েছে, সেটার আওতায় যারা আছেন তারা কি এটাকে লিঙ্ক করতে পারেন সেই অ্যাকাউন্টের সাথে কোনোভাবে? লিঙ্ক করতেও হবে, কিন্তু এটা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট হলো আমাদের একটা ইউনিক আইডি, যার নাম হয়েছে আভা আইডি। এবং এই আভা আইডির উদ্দেশ্য হলো শুধুমাত্র এটা আর একটা, সবাই ভাববে আমার তো একটা আধার কার্ড আছে, একটা প্যান কার্ড আছে, তেমনি আমার এটা আর একটা নতুন আইডি। কিন্তু এই আইডির যে কত সুবিধা সেটা আপনি জাস্ট ভাবুন। আপনার ধরুন চিকিৎসা হচ্ছে, আপনার ক্যান্সার আছে, কারোর সুগার আছে, কারোর প্রেশার আছে, আপনার দিস্তা কাগজ, শুধুমাত্র বিভিন্ন প্রেসক্রিপশন, বিভিন্ন রিপোর্ট, এবং প্রয়োজনের সময় আপনি কাগজ হাতড়াচ্ছেন, খুঁজে পাচ্ছেন না কোথায় কোন রিপোর্টটা আছে। কিন্তু এই আভা অ্যাকাউন্টের মাধ্যমে পুরো যে আপনার রিপোর্ট, আপনার প্রেসক্রিপশন, পুরোটাই আমরা ডিজিটাল একটা বলতে পারেন একটা ভার্চুয়াল লকার তার মধ্যে ঢুকে যাচ্ছে, আপনার মোবাইলের মধ্যে আপনার সব তথ্য ঢুকে যাচ্ছে।
ঝড় জল বৃষ্টি বিভিন্ন সময় আমাদের অনেক প্রয়োজনীয় মেডিকেল নথিভুক্ত, যখন বন্যা হয় অনেক প্রয়োজনীয় আমাদের ট্রিটমেন্ট রেকর্ড হারিয়ে যায়। বা কেউ ধরুন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, তিনি অসুস্থ হলেন ব্যাঙ্গালোরে গিয়ে বা তামিলনাড়ু গিয়ে, তো তখন তার কাছে কোনো মেডিকেল মানে সে কী রোগ আছে না আছে সেখানকার ডাক্তাররাও জানেন না, তিনিও বলতে পারছেন না কি ওষুধ খায়। কিন্তু টোটাল যে এই যে ট্রিটমেন্টগুলো এখানে, অর্থাৎ আমার যে ইনভেস্টিগেশন হচ্ছে, আমার ধরুন ব্লাড টেস্ট হোক, সিটি স্ক্যান হোক, এক্স-রে, এমআরআই যাই হোক, সেগুলো সব কিন্তু এর মধ্যে ডিজিটাল রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে এবং প্রত্যেক মানুষের নির্দিষ্ট আমার যে আভা আইডি তার সঙ্গে যুক্ত আমার নিজের ব্যক্তিগত ট্রিটমেন্ট রেকর্ড, ইনভেস্টিগেশন অর্থাৎ যে টেস্ট হয়েছে তার রেকর্ড, এবং যে ধরুন আমার কারোর যদি অপারেশন হলো, আমার কোন সালে কত তারিখে কি অপারেশন হয়েছে সেই তথ্য সব ওর মধ্যে একটা ফোন, এবং ওটা একটা অ্যাপের মধ্যে আপনি জাস্ট অ্যাক্সেস, আপনার ফোনে স্মার্টফোনে একটা অ্যাপ থাকবে, সেখানে আপনি আপনার নম্বর দিয়ে জাস্ট লগ ইন করবেন এবং টোটাল তথ্য ওর মধ্যে উঠে আসবে। ডক্টর খান, আপনাকে আমি একটু থামাই, একটা প্রশ্ন নিয়ে নেব, তারপর আবার আসছি আপনার কাছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদিভাই এবং মাননীয় দিদি, আপনাদেরও নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন, এই যে আয়ুষ্মান ভারত, ধরুন পশ্চিমবঙ্গের যে একজন কেউ হচ্ছে অন্য রাজ্যে গিয়েও কি ট্রিটমেন্ট করতে পারে? আর একটা, ইনকামের স্ল্যাবটা কত? আয়ুষ্মান ভারতের আওতায় কারা আসতে পারবে? তাদের বার্ষিক ইনকাম কতটা হলে, মানে ম্যাক্সিমাম কতটা হলে পারবে? আর একটা আমার জানার কথা, ধরুন এই আয়ুষ্মান ভারতের ভারত প্রকল্পে কি সমস্ত রকম রোগের ট্রিটমেন্ট হবে? রোগ ব্যাধি থেকে না কিছু কিছু রোগ আছে নির্দিষ্ট, সেই রোগগুলো ট্রিটমেন্ট হবে? এইগুলো সম্বন্ধে আমি জানতে চাই। বেশ, ডক্টর খান আপনার বক্তব্য আগে শেষ করে তারপর আমরা প্রশ্নের উত্তরে আসি। এখানে আরেকটি বিষয় হলো আভা যে হেলথ অ্যাকাউন্ট, এটা সমগ্র ভারতবর্ষ আজকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এর জন্য অনেক মানুষের সুবিধা হচ্ছে, যেরকমভাবে বলছিলাম। তার সাথে সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে যারা বেনিফিশিয়ারি আছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু এই আভা অ্যাকাউন্ট করাটা ম্যান্ডেটারি। এমনি সাধারণ মানুষ সবাই নিজে স্বেচ্ছায় করছেন আভা অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট সিজিএইচএস এর অন্তর্ভুক্ত আছেন তাদেরকে আরও ম্যান্ডেটারি, এই জন্য তাদের সুবিধার জন্য। কারণ তাদের বিভিন্ন সময় বিভিন্ন যে ট্রিটমেন্টে যে সুবিধা অসুবিধা হয় সেটা যাতে না হয়, কোনো জায়গায় কোনো রিপোর্ট এবং যাতে কোথাও আগের যে রেকর্ড, বর্তমান রেকর্ড, এবং অনেক সময় এটা হয় যে আপনার একটা এমপ্যানেলড হসপিটালে যাচ্ছেন, তখন তাদের কাছে আপনি পৌঁছানোর আগে আপনার সব তথ্য তাদের কাছে পৌঁছে যাবে যে আপনার এই হিস্ট্রি আছে এবং আপনার এখন এই প্রয়োজনীয় চিকিৎসাটা, এটার জন্য আপনাকে যাতে আপনার হ্যাসেল ফ্রি একটা ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স হয়। কারণ যখন আমরা রুগী তখন আমাদের যদি মানে দাঁড়ে দাঁড়ে দৌড়তে হয়, কখনো বিভিন্ন সময় বিভিন্ন রিকুইজিশন নিয়ে, রেফার লেটার নিয়ে, এরকম নিয়ে দৌড়তে হয়, তখন অনেকেরই অনেক অসুবিধা। তখন আমাদের প্রায়োরিটি এটাই থাকে কত তাড়াতাড়ি চিকিৎসাটা পাবো। তো সেই জন্য তাদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রয়োজনীয়, কারণ তাদের পুরো যে এই প্রসেসটা, যে ওয়ার্কফ্লোটা অনেক স্মুথ হয়ে যাবে, তাতে মানুষের চিকিৎসার দিকে ফোকাসটা থাকবে, এই কাগজপত্রের দিকে একটু কম ফোকাস থাকবে। এবার যিনি আমাদের প্রশ্নটা করলেন, যে ওনার অনেকগুলো প্রশ্ন, যদিও আমরা তার কিছু কিছু উত্তর ইতিমধ্যে দিয়ে ফেলেছি, তাও যদি আরও একবার আসা যায়। উনি প্রশ্ন যেগুলো করেছিলেন সেটা হচ্ছে যে সব রোগ এর অন্তর্গত হবে কিনা, এবং ঊর্ধ্বসীমা, বয়সের ঊর্ধ্বসীমা কিছু আছে কিনা, ইনকাম স্ল্যাবটা কি রয়েছে, এবং ওই আরেকটা যেটা উনি প্রশ্ন করেছিলেন যে এই রাজ্যের মানুষ অন্য কোথাও গিয়ে পাবেন কিনা, সেটা তো আমরা আর একাধিকবার বলেছি যে হ্যাঁ, তারা অন্য রাজ্যে গিয়ে সেই পরিষেবা পেতে পারেন যদি তার কাছে কার্ডটি থাকে। হ্যাঁ, আরো একবার আরেকজন অপেক্ষা করছেন ফোনে, আমি একটু শুনে নেব। হ্যালো, কে বলছেন? বলছি টি মুখার্জি, ত্রিপুরারি মুখার্জি। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে বলছি। বলুন আপনার প্রশ্নটা বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বলছি যে ওই ধরুন আমার তো সিনিয়র সিটিজেন এর মধ্যে পড়ছি, তো এখন আমাদের ট্রিটমেন্টের প্রচুর দরকার। যে সামনে এখন ব্যাঙ্গালোরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টাকার জন্য যেতে পারছি না। তো আমরা এই কার্ডটা কিভাবে করাতে পারি, এটাই আপনার কাছে বলার, ডাক্তারবাবুর কাছে এটাই আমার জিজ্ঞাসা। বেশ, এটার উত্তরটা আমাদের হাতে থাকলে হয়তো খুব ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হয় আপনি যখন পশ্চিম বর্ধমানের আপনি নিবাসী, মানে অর্থাৎ পশ্চিমবঙ্গের নিবাসী, তো আপনি কার্ডটি করাতে পারবেন না, কারণ এটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ সম্মতি থাকলেই তবেই এই কার্ডটি করা যায়। তো কার্ডটি বর্তমানে কেন্দ্রের তরফ থেকে অনেকের কাছে, যেন একজন শ্রোতা বললেন যে তার কাছে পৌঁছেও গেছিল, কিন্তু তার কাছে ওটা খামের মধ্যেই রাখতে হচ্ছে।
কারণ সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, কারণ রাজ্যের যে ততক্ষণে রাজ্যের তরফ থেকে সেখানে সম্মতি আসছে ততক্ষণ ধরে সেই কার্ডটি আপনার কাছে করলেও আপনার কাছে ওটা নিয়ে আপনি অন্য কোথাও সেটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। ঠিক। ডক্টর মুখার্জি, আপনার কাছে আরেকবার আসি যে সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা পরিষেবা যেটা প্রত্যেক উপভোক্তাই যেটা চেয়ে থাকেন, সেটা এই আয়ুষ্মান ভারত কার্ড থাকলে সেটা সম্ভব কিনা এবং সেটা সব রোগে সম্ভব কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আয়ুষ্মান ভারতে যেটা হচ্ছে ডক্টর খান প্রথমেই বলেছেন যে ভর্তির 3 দিন আগে এবং হসপিটাল থেকে ছুটি হয়ে যাওয়ার পরে 15 দিন পর্যন্ত তার চিকিৎসা সংক্রান্ত যা খরচ হবে সবই আয়ুষ্মানের মাধ্যমে তিনি পাবেন। এবং যে কোনো, যিনি আগে একজন ফোন করেছিলেন, যিনি জিজ্ঞাসা করলেন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আয়ুষ্মানে তার ট্রিটমেন্ট হবে। সুতরাং পুরোটাই ক্যাশলেস, তাকে পয়সা কিছু দিতে হবে না, এবং তার মধ্যে তার খাওয়া দাওয়া, হসপিটালে থাকা, সমস্ত হচ্ছে যে প্রসিডিওর যা কিছু হলো, অপারেশন বা ধরুন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, ওষুধের খরচ, সবটাই কভার হবে। বেশ, এবারের বাজেটে নতুন কি সংযোজন রয়েছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে? দেখুন, বাজেটে হচ্ছে সরকার যেটা ভাবছেন যে এটা আরও উপভোক্তাটা বাড়ানোর জন্য, তার জন্যে যে অঙ্গনাদি ওয়ার্কার তাদেরকে দেওয়া যায় কিনা সেটা কথা হয়েছে। 70-এর বেশি যাদের বয়স, যাদের অনেক সময় দেখবেন যে এই বেসরকারি যে সমস্ত বিমা কোম্পানিগুলো আছে তারা 70-এর বেশি বয়স হয়ে গেলে আর তাদের ইন্স্যুরেন্স দেন না। আর মানুষের দেখবেন যত বয়স বাড়ে ততই একটা কোনো অসুখ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, সেটা হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। তো সেই জন্য প্রধানমন্ত্রী এখন চিন্তা করেছেন যে 70 বা তার বেশি বয়স যাদের হবে তাদেরকেও এই বিমাটা এমনভাবে করে দেওয়া যে তাদের ইনকাম যাই হোক তারা হচ্ছে 70 বা বেশি বয়স হলে তারা পাবেন, তবে অন্য কোনো কিছু থাকলে সেটা পাবেন না, কিন্তু তাছাড়া তারা পাবেন। এখন সেটা হচ্ছে কেন্দ্র সেইটাও ভেবেছেন। আর একটা ব্যাপার যে এই যে আয়ুষ বলি আমরা, ধরুন আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা, যোগা, এইটা যেটা বলে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বলে, যে একটা সব রকমের সুবিধাটা একজনকে দেওয়া। তো সেটাও এখন চিন্তা করা হচ্ছে কেন্দ্র সরকারের থেকে যে এই আয়ুষ বিভাগটাও আয়ুষ্মান ভারতের মধ্যে আসবে। সুতরাং তারা এই সমস্ত জায়গা থেকেও, ধরুন কেউ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে চান বা কেউ হয়তো আয়ুর্বেদ করতে চান, তো সেগুলো তারা আয়ুষ্মান ভারতের মধ্যে থেকে পেতে পারেন কিনা। তো ডক্টর খান, আমাদের শেষ প্রশ্ন, আমাদের সময় প্রায় শেষ হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আরো একটা প্রশ্ন রাখছি, যেহেতু এখনো পর্যন্ত কার্ড এখানে ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু জনঔষধি বা যেগুলো রয়েছে আরো প্রকল্প যেখানে সুবিধা পাওয়া যায়, সেইগুলো কি পশ্চিমবঙ্গে বসে এখানকার মানুষরা নিতে পারেন? অবশ্যই আমাদের এখানে জনঔষধি প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার, এবং প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, এখন তো মানে আমাদের লক্ষ্য আছে যেটা প্রত্যেক পিনকোডে যে আমাদের যেখানে জেনেরিক মেডিকেশন প্রায় 90% ডিসকাউন্ট, মানে এতটাই ছাড় দিয়ে যাতে আমরা দিতে পারি, মানে প্রিভেলিং যে মার্কেট রেটস। তো তার মাধ্যমে, কারণ মানুষের যে ওষুধের, কারণ ক্রনিক ডিজিজ দিন দিন বাড়ছে, প্রেশার, সুগার, এগুলো দিন দিন বাড়ছে, থাইরয়েড, তো সুতরাং মানুষকে এই ট্রিটমেন্টের জন্য একটা রেগুলার এক্সপেন্সেস অর্থাৎ খরচা আমাদের ভীষণ বেড়ে যায়। আমাদের যে টোটাল আমাদের সারা মাসের যে খরচা, কারোর যদি মনে হয় যে 10,000 টাকা আমার টোটাল খরচা হয়, তার মধ্যে হয়তো 4-5 হাজার টাকা আমাদের ওষুধে চলে যায়। তো সেই খরচটাকে আমরা যদি 4,000 টাকাটাকে আমরা 1,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু পিএম যে আমাদের জনঔষধি যে কেন্দ্রগুলো আছে, যেখানে যেখানে আপনি এই জেনেরিক মেডিকেশন পাবে, এটা পিএম বিজেপি প্রকল্প এটার নাম, তো সেটা আপনারা নিশ্চয়ই। আমাদের আজকের পর্বে আমরা যতটা সম্ভব জেনে নিলাম এই আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে, এবং আমরা আশা রাখবো যে অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গের মানুষও এই প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।